শহরের অত্যন্ত ফেমাস একজন আইডল, যার গানের গলায় সবাই মুগ্ধ। কিন্তু কেউ জানতো না এই ফেমাস আইডলের পিছনে ছিল এক বাজে দেখতে মোটা 100 কেজির মেয়ে, যার গুণ থাকা সত্ত্বেও সে সুযোগ পাচ্ছিল না। এই মোটা মেয়েটি যখন ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেবে বাকিদের কি হবে, এবং সে কি পারবে নিজেকে আইডল হিসেবে প্রতিষ্ঠিত করতে, সেই নিয়েই আজকে বেশ ইন্টারেস্টিং একটা ড্রামা শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা একটা নাইট বারের দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে সেখানে হানা নামের একজন সিঙ্গার খুবই ফেমাস ছিল তার গানের গলার জন্য, এবং সে ভীষণ সুন্দর গান গাইতো। তার গানের জন্যই বহু লোক সেই বারে আসতো। কিন্তু হানাকে কেমন দেখতে সেটা কেউ কোনোদিনই দেখেনি, কারণ হানা একটা পর্দার আড়ালে থেকে গান করত, এবং সবাই তো মনে মনে এটাই কল্পনা করতো যে নিশ্চয়ই হানাকে ভীষণ সুন্দর দেখতে হবে, কারণ সে এত সুন্দর গান গায়। এবং এরকমই এক রাতে একটি মাতাল লোক মাতাল হয়ে স্টেজে উঠে পড়ে হানাকে দেখার জন্য, যে হানা, তোমার গান শোনার জন্য প্রতিদিন আমি এখানে আসি, আজকে আমি তোমাকে সামনে থেকে দেখবই। এবং হানার সামনে যে পর্দাটা রাখা ছিল লোকটি সেটা টেনে সরিয়ে দেয়, এবং সকলেই প্রথমবারের মতো হানাকে দেখতে পায়। এবং সবাই দেখতে পায় যে হানাকে তাদের কল্পনার মতো সুন্দরী দেখতে ছিল না। এবার সেইবারেই সেই রাতেই আমরা স্টার লিঙ্ক এজেন্সির হেড জেসনকেও দেখতে পাই। এবার জেসন তো সঙ্গে সঙ্গে এসে সেই মাতাল লোকটিকে হানার কাছ থেকে সরিয়ে দেয়, এবং সে সিকিউরিটি ডেকে বলে যে লোকটাকে এখনই বার করে দিতে। এবং হানা তো অত্যন্ত অপ্রস্তুত হয়ে পড়েছিল, কারণ সে সকলের সামনে চলে এসেছিল। কিন্তু জেসন তাকে সান্ত্বনা দিয়ে বলে যে এত ভয় পেও না, আমি স্টারলিংক এজেন্সির হেড। আমি তোমাকে আমার কার্ডটা দিচ্ছি, তোমার যদি সিঙ্গার হওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করো। এবার হানা তো একটুখানি আশার আলো দেখতে পায় যে তাহলে সেও হয়তো কিছু একটা হতে পারবে, এবং সে অত্যন্ত খুশি হয়ে তার বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়িতে ফিরে এসে সে এক অন্য দৃশ্য দেখতে পায়। বাড়িতে আমরা হানার সো কল্ড বয়ফ্রেন্ড আরজিকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে আরজি তখন টিভিতে একটা নিউজ দেখছিল, এবং সেখানে দেখাচ্ছিল যে বিখ্যাত আইডল এমি তার প্রথম গানেই পুরো বিশ্ব মাতিয়ে দিয়েছে। সেই গানটা এতটাই হিট, কিন্তু সেই গানটা আসলে এমি না, সেই গানটা আসলে হানার গাওয়া একটা গান ছিল। এবার হানা তো প্রচন্ড অবাক হয়ে যায়, এবং সে আরজিকে বলে যে এটা কি হচ্ছে, আমি এত কষ্ট করে মন প্রাণ দিয়ে গান লিখি, তাতে সুর দিই, সেই গান গাই, আর তুমি সেটা এমিকে বিক্রি করে দিয়েছো। এবার আরজি তো বলতে থাকে যে তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমি এমির এজেন্ট, আর স্টারলিং কোম্পানিতে আমি এতদিন ধরে চেষ্টা করে করে এখন একটা ভালো পদে আসতে পেরেছি, সুতরাং যাতে এমি সুপার হিট হয় সেটাই আমাকে চেষ্টা করতে হবে, আর সেটার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। এবার হানা তো তারপরেও প্রতিবাদ করে যে না আরজি, তুমি এমনটা করতে পারো না, এখনই আমি স্টারলিংকে গিয়ে সব সত্যি কথা বলে দেব। এবং তখনই আরজি হানাকে ঠাস করে এক চড় মারে। সে বলে ওঠে যে সত্যি কথা বললেও বা কি হবে, তোমার কি মনে হয় তোমার এই চেহারা দেখে ওই কোম্পানি তোমাকে আইডল বানাবে? তোমার এই মুখ দেখলে তোমাকে মনে হয় কোম্পানির অফিসে ঢুকতেও দেবে না। কি বলবে তোমাকে সবাই, একজন হেভি ওয়েট আইডল? এবার হানা তো বলে যে আরজি, আমি তো কেবলমাত্র গান গাইতে চাই, একজন সিঙ্গার হতে চাই। এবং আরজি বলে যে দেখো হানা, তোমাকে গান গাওয়ার সুযোগ আমি করে দেব। আগামীকাল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে এমি গান গাইবে, এবং তুমি ব্যাকস্টেজে এমির হয়ে ভয়েস ওভার করবে। এবার হানা তো প্রথমে এইসব কথায় একদমই রাজি হতে চায় না, যে আমি এমনটা করতে রাজি নই। এবং আরজি তখনই তাকে বলে যে তাছাড়া তুমি আর কি বা করবে হানা, তাছাড়া 1 মাস পর আমাদের বিয়ে, এর মধ্যে তুমি আমার জন্য আর বিপদ সৃষ্টি করো না। ফলে হানা বাধ্য হয় আরজির কথায় রাজি হতে। এবার আমরা পরের দিন ওই গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের দৃশ্য দেখতে পাই, এবং ব্যাক স্টেজে আমরা আরজি এবং এমি, অর্থাৎ কিনা বিখ্যাত সিঙ্গার বিখ্যাত আইডলকে দেখতে পাই। এবং আমরা দেখতে পাই যে তারা দুজনেই ভীষণই রোমান্টিক একটা রিলেশনে ছিল। এবং তখনই তাদের ঘরে হানা ঢুকে আসে। হানা বলে ওঠে যে আরজি, তুমি আমাকে চিট করেছিলে, আর 1 মাস পর আমাদের বিয়ে হওয়ার কথা, আর তুমি এখানে এমির সাথে এইভাবে রোম্যান্স করছো। এবার আরজি তো তখনই হানাকে ঠাস করে চড় মেরে বলে যে হ্যাঁ করছি তো কি হয়েছে, চোখে তো ভালো করে দেখতেই পেয়েছো যে আমি কি করছি, তাহলে এত চেঁচিয়ে চেঁচিয়ে বলার কি আছে? আর তুমি কি ভেবেছিলে তোমার মতো একটা মোটা কুৎসিত মেয়েকে আমি বিয়ে করব? তোমার যদি এই গানের গলাটুকু না থাকতো তাহলে তোমার সাথে রিলেশনে যেতেও আমার ঘেন্না করে। এবার হানা তো তখনই এমিকে বলে যে এক তো তুমি আমার গান চুরি করেছো, তারপরে তুমি আমার বয়ফ্রেন্ডকেও আমার থেকে চুরি করে নিচ্ছ। এবং এমি বলে যে চুরি,
তোমার বয়ফ্রেন্ডকে? আমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই? তোমার বয়ফ্রেন্ডই আমার কাছে কাকুতি মিনতি করতে এসেছিল তার সাথে সম্পর্কে যাওয়ার জন্য। তাছাড়া তুমি যে আমার হয়ে ভয়েস ওভার দিতে পারছো সেটাই তোমার সৌভাগ্যের ব্যাপার। আরেকবার জন্ম নিলেও তুমি কখনোই আমার মতো হতে পারবে না। তাই চুপচাপ ব্যাক স্টেজে যাও, আমার জন্য গানটাও তো তোমাকে গাইতে হবে। এবার হানা তো সেখান থেকে ভাঙা মন নিয়ে বেরিয়ে আসে। এক তো সে তার নিজের একটা শিল্প, নিজের সৃষ্টিটাকে নিজের বলে দাবি করতে পারছিল না। অপরদিকে এই সবকিছুর পিছনে তার নিজের ভালোবাসার মানুষই জড়িত ছিল। হানার মনে পড়ে যে আরতি রিলেশনে থাকাকালীন তাকে কত মিষ্টি মিষ্টি কথা বলতো, যে তুমি যেই গুবলু কাবলু মোটা সোটা এটাই আমার ভাল লাগে, তুমি কখনোই রোগা হও না, তোমাকে এভাবেই আমার কিউট লাগে, তুমি রোগা বা মোটা যাই হও না কেন তোমাকে আমি খুব ভালোবাসি। কিন্তু আসলে পুরোটাই তো একটা খেলা ছিল, পুরোটাই একটা চাল ছিল। এবং তখনই হানা ঠিক করে যে আমি নিজেকে বদলে ফেলবো। এমি আর আর্চি মিলে আমার সাথে যেটা করেছে তার বদলা আমাকে নিতেই হবে। এবং হানা একটি প্লাস্টিক সার্জনের কাছে যায়। একসাথেই সে এক্সারসাইজ করে এবং প্লাস্টিক সার্জারি করিয়ে তার রূপ একেবারেই বদল করে ফেলে। অপরদিকে সেই রাতে ওই অ্যাওয়ার্ড শো থেকে হানা তো চলে এসেছিল, তাই জন্য এমির শো সেই রাতে ক্যান্সেল হয়ে গেছিল। এমি সবাইকে বলেছিল যে আমার গলা খুবই খারাপ আছে, তাই আমি গাইতে পারবো না। তারা আশাও করেনি যে হানা এইভাবে তাদের ছেড়ে চলে যাবে। অপরদিকে আমরা হানাকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সার্জারির পর হানার রূপ একদমই বদল হয়ে গেছিল এবং সে এবার তার যা যা হারিয়ে গেছে সবকিছু ফেরত নেওয়ার জন্য তৈরি ছিল। এবং হানা ঠিক করেছিল যে সেও এই জ্যাসনের কোম্পানিতে মানে স্টারলিংক গ্রুপেরই আর্টিস্ট হবে। অপরদিকে আমরা স্টারলিংক গ্রুপে এমিকে দেখতে পাই। এবার এমি তো এতদিন হানাকে খুঁজছিল যে হানা কোথায়, কারণ হানার গলাতেই তো সে পরিচিত। কিন্তু হানা না থাকায় সে তো কোনো শো করতে পারছিল না বা নতুন কোনো গান রিলিজ করতে পারছিল না। এবং এমি তো বারবার আর্চির ওপর জোর দিচ্ছিল যে ওই মোটা মেয়েটা কোথায়, ওকে ধরে আনো, না হলে আমি কবে গান রিলিজ করব। এবং আর্চিও বলে যে হ্যাঁ, শুনছি নাকি একজন নিউ কামার এই গ্রুপে জয়েন করছে, আর সে নাকি খুবই সুন্দর এবং ভালো গান করে, জানি না ও আসাতে আমাদের কোনো বিপদ হবে কিনা। এবং তখনই সেখানে প্রবেশ করে হানা, মানে কিনা হানা তার নতুন রূপ নিয়ে প্রবেশ করে এবং হানার নাম এখন বদলে হয়ে গেছিল জেনি। এবার অফিসে ঢুকতেই জেনির সাথে প্রথমেই এমির দেখা হয় এবং এমি বলে ওঠে যে ও, তাহলে তুমি সেই মেয়েটা যাকে নিয়ে কিনা এত কথা হচ্ছে। মনে রাখবে, তোমার মতো এরকম অনেক মেয়ে কিন্তু এখানে আসে, তাই তবে আমি এমি, আমি হচ্ছি এই গ্রুপের মানে এই কোম্পানির সবচেয়ে প্রিয় একজন সিঙ্গার, তাই তুমি কখনোই আমার সাথে কোনো রকমের পাঙ্গা নেওয়ার চেষ্টা করবে না। এবার জেনি তো বলে ওঠে যে তাই নাকি, তা এই গ্রুপের প্রিয় সিঙ্গার এতদিনেও কোনো গান কেন রিলিজ করেনি। এবার তখনই তো এমি রেগে গিয়ে জেনিকে ঠাস করে চড় মারতে যায়, কিন্তু ততক্ষণে সেখানে জ্যাসন চলে আসে এবং জ্যাসন বলে যে তুমিও এই গ্রুপের আর্টিস্ট এবং জেনিও এই গ্রুপ প্রথম জয়েন করছে, সুতরাং আশা করছি তোমরা একে অপরের সাথে ভালোভাবে মিলেমিশে থাকবে। এবার আরজি তো তখনই গায়ে পড়ে বলে যে মিস্টার জ্যাসন, আমি তো এতদিন ধরে এই গ্রুপেই রয়েছি, তাই আমি জেনিরও ম্যানেজার হতে চাই, আশা করি তাতে কোনো অসুবিধা হবে না। এবং জ্যাসন বলে এই যে ঠিক আছে। এবং জেনি মানে হানা তো মনে মনে এটাই চাইছিল যে আরজি, এবার তোমাকে আমি কি করে বরবাদ করি সেটা তুমি দেখো। এবার আমরা পরের দিন অফিসের একটা পার্টির দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সেখানে জেনি ইচ্ছা করে ড্রাঙ্ক হওয়ার নাটক করে এবং তাকে ড্রাঙ্ক দেখেই আরজি তো তার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে এবং তখনই সে জেনিকে নিয়ে একটি হোটেল রুমে চলে আসে। এবার জেনি ইচ্ছা করে সেই রুমের দরজাটা খোলা রাখে এবং আরজি তো তখনই জেনির সাথে রোম্যান্স করার চেষ্টা করছিল, কিন্তু ততক্ষণে জেনির অ্যাসিস্ট্যান্ট সুসান সেই ঘরের বাইরে জেসন এবং এমিকে হাজির করে। এবার এমি তো বলতে থাকে যে জেনি আমাদের কোম্পানিতে নতুন এসেছে, আশা করি ওর সাহস হবে না উল্টো পাল্টা কিছু করার। কিন্তু সে ঘরের বাইরে গিয়ে আরজির কথা শুনতে পায় এবং আরজি সেখানে জেনিকে বলছিল যে জেনি, তুমি কোনো চিন্তা করো না, কিছুদিনের মধ্যেই তোমাকে আমি এই কোম্পানির টপ আইডল বানাবো, এমনিতেও এমি আর বেশি দিন টিকবে না। এবার এই কথা শুনে এমি তো রেগে মেগে ঘরের মধ্যে ঢুকে আসে এবং তখনই জেনি চেঁচাতে শুরু করে যে আরজি, তুমি আমার সাথে এমনটা কেন করছো, আমি তো তোমার সাহায্যই চেয়েছিলাম, একটুখানি ড্রাঙ্ক হয়ে গেছিলাম বলে। এবং সে পুরো ব্যাপারটাতে আরজিকেই ফাঁসিয়ে দেয়। একদিকে আরজি এমির কাছে খারাপ হয়ে যায় এবং অপরদিকে জেসনও তাকে খারাপ ভাবতে শুরু করে।
এবার জেসন তো তখনই বলে যে সে আর্চিকে এখনই চাকরি থেকে তাড়িয়ে দেবে, কিন্তু এমি তার কাছে অনুরোধ করে যে ব্যাপারটাতে তো দোষ দুজনেরই ছিল, তাই যদি আর্চিকে তাড়াতে হয় তাহলে জেনিকেও তাড়িয়ে দেওয়া উচিত, আর তা না হলে আর্চিকে অন্তত আর একটা সুযোগ দেওয়া উচিত। এবং জেসন তখন বলে যে ঠিক আছে, আমি ওকে আর একটা সুযোগ দিচ্ছি, কিন্তু এই মাসের কোনো মাইনেও পাবে না। আর তাছাড়া জেনি ড্রাঙ্ক হয়ে গেছিল, সুতরাং সে তার সেন্সে ছিল না। এমন সময় আর্চির উচিত ছিল তাকে সাহায্য করা, নাকি তার ফায়দা লোটা। এবং এই বলে জেসন তো তার নিজের ব্লেজারটা জেনিকে পরিয়ে দেয় এবং তারা সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু বেরোনোর সময় জেনির হাত থেকে তার পার্সটা পড়ে যায় এবং জেনি সেটা ফেরত না নিয়েই বেরিয়ে যায়। এবার আর্চি তো তখনই সেই পার্সটা তুলে নেয় এবং সেই পার্সের মধ্যে সে পায় হানার ফটো। এবং আর্চির সন্দেহ হয় যে মানে জেনির কাছে হানার ফটো কেন থাকবে, তাহলে কি হানাই জেনি? এবার সে তো সঙ্গে সঙ্গে হানাকে কল করার চেষ্টা করে, কিন্তু হানার নাম্বার তো ততদিনে বন্ধ হয়ে গেছিল। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা এই গ্রুপেরই একজন প্রডিউসার মিস্টার ওয়াংকে দেখতে পাই এবং তার সাথে আমরা এমিকে কথা বলতে দেখি। এবার এমি তো বলে ওঠে যে মিস্টার ওয়াং, আপকামিং প্রজেক্টটা তো আমার করার কথা ছিল, যেটা কিনা আপনি প্রডিউস করবেন, তাহলে হঠাৎ করে আমার বদলে জেনিকে কেন নেওয়া হচ্ছে? এবার মিস্টার ইয়াং তো বলে যে আমার কিছুই করার নেই, যেটা আমাকে বলা হয়েছে আমি সেটাই করছি। তাছাড়া আগের দিনের পার্টিতেই সবাই জেনিকে দেখেছে এবং তাকে খুবই সুন্দর লাগছিল, সুতরাং আপকামিং প্রজেক্টের জন্য জেনিকেই সিলেক্ট করা হবে। এবার এই ঘটনায় এমি তো প্রচন্ড রেগে যায় যে দাঁড়াও, তোমাদের আমি মজা দেখাচ্ছি। এবার তখনই এমির কাছে আর্চির বারবার কল আসছিল, কিন্তু এমি তো আর্চির কলও ধরে না, যে আর্চি তোমার তো কিছুই করার ক্ষমতা নেই, সুতরাং তোমাকে ছেড়ে এবার আমাকে নিজেই নিজের জন্য কাজ করতে হবে। এবং এমি ঠিক করে যেহেতু সোজা পথে সে কিছু করতে পারছে না, তাই সে বাঁকা পথ অবলম্বন করবে এবং তাই জন্যই সে প্রডিউসার মিস্টার ইয়াং এর সাথে ঘনিষ্ঠ হয়। এবং এমি বলে ওঠে যে তুমি যা চেয়েছো তা তো পেয়ে গেলে, এবার আমি যা চাই সেটাও আমাকে দাও। এবং মিস্টার ইয়াং তখনই এমিকে জেনির নতুন গানের যে ডেমোটা ছিল সেটা দিয়ে দেয় এবং এমি তো মনে মনে ভাবে যে জেনি, এবার এইটা ছাড়া তুমি কি করে তোমার নতুন গান রিলিজ করো সেটা আমিও দেখি। এবং এমি তখনই জেনির নতুন গানটা প্লে করে, কিন্তু গানটা প্লে করার পরই এমির মাথা খারাপ হয়ে যায়, কারণ জেনির গলাটা তো পুরোই হানার মতো ছিল। এবার এমি সঙ্গে সঙ্গে আর্চিকে কল করে এবং সে বলে যে আর্চি তাড়াতাড়ি আমার অফিসে আসো, না হলে কিন্তু তোমার অবস্থা আমি খারাপ করে দেব। এই জেনের গলাটা পুরোপুরি হানার মতো কেন শোনাচ্ছে, আমাদেরকে কিছু একটা করতে হবে। এবার আমরা পরের দিন জেনির নতুন গান রিলিজের দৃশ্য দেখতে পাই এবং সেই পার্টিতে এমি এবং আর্চিও উপস্থিত ছিল। এবার এমি তো বলে ওঠে যে কি ব্যাপার বলো তো, নিশ্চয়ই হানা প্লাস্টিক সার্জারি করিয়ে নিজেকে বদলেছে, না হলে এত তাড়াতাড়ি ওজন কমানো তো সম্ভব না। এবং আরচি তখনই বলে ওঠে যে তুমি কোনো চিন্তা করো না, ওর সাথে রিলেশনে থাকার নাটক যখন আমি করতাম ওর অনেক ছবি আমি তুলে রেখেছিলাম, সেই সমস্ত কুৎসিত ছবি আজকে আমি সকলের সামনে দেখিয়ে দেব, তাহলেই সকলে বুঝতে পারবে যে তাদের প্রিয় আইডলকে আসলে কেমন দেখতে। এবং আমরা দেখতে পাই যে আরচির হাতে একটা পেনড্রাইভ ছিল যাতে কিনা সব ফটোগুলো ছিল। এবার আরচি যখন এটা এমিকে দেখাচ্ছিল তখনই আরচির পাশ দিয়ে সুসান যাচ্ছিল এবং সুসানের সাথে আরচির ধাক্কা লাগে। এবার আরচি তো চেঁচিয়ে ওঠে যে তুমি কি চোখে কানা, দেখতে পাও না? এবং সুসান তো সঙ্গে সঙ্গে পড়ে যাওয়া পেনড্রাইভটা আরচিকে তুলে দেয় এবং তাকে সরি বলে সেখান থেকে চলে যায়। তারপরই জ্যাসন স্টেজে আসে এবং সে সকলের সাথে জেনির পরিচয় করিয়ে দেয় যে প্রায় 10,000 ট্রেনের মধ্যে থেকে জেনিকে সিলেক্ট করা হয়েছে এবং আজকে জেনির ডেবিউ পারফরমেন্স হবে, সুতরাং সকলেই যেন জেনিকে সাপোর্ট করে। এবার জেনি যখনই স্টেজে গান গাইতে ওঠে ততক্ষণে তো ব্যাক স্টেজে আরচি চলে গেছিল এবং আরচি স্ক্রিনে জেনির ফটোগুলি তুলে ধরে, কিন্তু আমরা দেখতে পাই সেখানে জেনির ফটো না, সেখানে এমির ফটো ছিল এবং এমির বিফোর আর আফটার প্লাস্টিক সার্জারির ফটো ছিল। মানে আগে এমির মুখটা বেঁকা মতো, চোখগুলো ঝোলা মতো ছিল, যেটা কিনা এমি প্লাস্টিক সার্জারি করে ঠিক করিয়েছিল এবং সেই ফটোটাই স্ক্রিনের সামনে ভেসে ওঠে। আসলে সুজানের সাথে আরচির যখন ধাক্কাটা লেগেছিল তখনই সুজান পেন ড্রাইভটা চেঞ্জ করে দিয়েছিল। এবার এই দৃশ্য দেখে সকল ফ্যানরাই তো বলে উঠে যে এটা আবার কি, এমিকে সত্যি এরকম দেখতে নাকি, এ মা ও প্লাস্টিক সার্জারি করে সুন্দর হয়েছে। এবার জ্যাসন তো সঙ্গে সঙ্গে সিকিউরিটি গার্ডকে বলে যে ব্যাক স্টেজে কে আছে তাকে এখনই ধরে আনো এবং সিকিউরিটি গার্ডরা ব্যাক স্টেজ থেকে আরচিকে ধরে আনে। জেসন তো সঙ্গে সঙ্গে আরচিকে কোম্পানি থেকে একেবারে বিতাড়িত করে দেয়
এবং এমির এই আসল চেহারা সকলের সামনে এসে যাওয়ার ফলে এমির সাথে অন্যান্য ব্র্যান্ডের যে সমস্ত ডিল ছিল সেগুলো সবাই ভেঙে দিচ্ছিল। এমি যে সমস্ত অ্যাড করার কথা ছিল সেগুলো থেকেও তাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছিল। এমি তো তখনই বলে ওঠে যে আমার সাথে এমনটা হতে পারে না, এবং আরজি তখনই বলে ওঠে যে এই শয়তান এমির জন্যই আজকে আমি এমনটা করতে বাধ্য হয়েছি। মিস্টার জেসন, এখানে আমার কোনো হাত নেই। এবার আরজি তো জেসনকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছিল এবং সে এমিরও সমস্ত পারফরমেন্স আপাতভাবে সাসপেন্ড করে দেয় এবং এমির জায়গায় স্টারলিংক কোম্পানির ফেস হয়ে ওঠে জেনি, এবং সব জায়গায় এমির পোস্টার নামিয়ে জেনির পোস্টার টাঙানো হয়। এবার এমি তো বুঝতে পারে যে সব দিক থেকে সে হেরে যাচ্ছে, তাই সে আবারও প্রডিউসার মিস্টার ইয়াং এর সাথে সম্পর্ক করতে শুরু করে যাতে অন্তত সে কিছু কাজ পেতে পারে। কিন্তু মিস্টার ইয়াং তো তাকে বলে যে তোমার মতো কত মেয়ের সাথে আমার সম্পর্ক আছে জানো, তাদের সকলকে কি এখন আমায় কাজ দিতে হবে নাকি? এবং এই বলে মিস্টার ইয়াং সেখান থেকে চলে যায়। ফলে এমি তো কোন দিকে কি করবে সে কিছুই বুঝতে পারে না। এবার এমি তো দেখছিল যে অফিসে সব কিছু মানে সব প্রজেক্টই জেনি পাচ্ছে এবং তার হাতে এখন কিছুই নেই। এবং তখনই সেখানে আরচি হাজির হয়। আমরা দেখতে পাই যে আরচি তো টুপি ফুপি পরে মাস্ক লাগিয়ে এসেছিল যাতে কেউ তাকে চিনতে না পারে, এবং সে বলে ওঠে যে এমি, আমার হাতে এখন একদম টাকা পয়সা নেই, তোমাকে আমি এতদিন এতভাবে সাহায্য করলাম, এবার তুমিও আমাকে কিছু একটা সাহায্য করো। এবং এমি তখনই তাকে বলে যে কিছুদিন পরে জেনির একটা কনসার্ট আছে, সেই কনসার্টটা যাতে ভালোভাবে না হয় সেটা দেখার দায়িত্ব তোমার। তুমি যদি সেটা বিগড়াতে পারো তাহলে আমি দেখছি তোমাকে টাকা দেওয়া যায় কিনা। এবার আমরা কিছুদিন পর সেই কনসার্টের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সেই দিন তো জেনির ফ্যানরা তার জন্য অনেক বুকে পাঠিয়েছিল, এবং সেই একটা বুকেতেই একটা নোট ছিল যেখানে লেখা ছিল যে যদি বাঁচতে চাও তাহলে এই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি ছেড়ে দাও। এবার জেনি তো প্রথমে এটা দেখে ভীষণই ভয় পেয়ে যায় এবং সুজান তো তাকে বলে যে তাহলে আমরা আজকের কনসার্টটা ক্যান্সেল করে দিই। কিন্তু জেনি বলে যে না, আজকের কনসার্ট কোনোভাবেই ক্যান্সেল করা যাবে না। এবার এইটুকু করেই আরচি হার মানেনি। আরচি এরপর আরো প্ল্যান করে রেখেছিল। আরচি বাইরে থেকে একটা লোককে এবং জেনির ফটো দিয়ে তাকে বলে জেনির সাথে অসভ্যতা করতে, এবং আরজি তো লোকটিকে জেনির পার্সোনাল রুম দেখিয়ে দেয় এবং লোকটি সেখানে ঢুকে যায়। এবার তারপরে আরজি তার ফোনে লাইভ স্ট্রিমিং অন করে এবং লাইভ স্ট্রিমিং অন করে সে জেনির রুমে ঢোকে জেনিকে ফাঁসানোর জন্য। কিন্তু সেখানে ঢুকে সে দেখতে পায় যে অন্যান্য আইডলরা মিলে লোকটাকে পেটাচ্ছে এবং তারা তো রীতিমতো আরজির দিকেও জুতো টুতো ছুঁড়ে মারে। আসলে এটা জেনির রুমই ছিল না। জেনি আগে থেকেই বুঝতে পেরেছিল যে আরচি কিছু একটা করবে, তাই জন্য সে তার রুমের যে বোর্ডটা ছিল সেটা এনে এখানে লাগিয়ে দিয়েছিল। এবার অন্যান্য ট্রেনি যারা ছিল তারা তো আরচিকে এবং সেই লোকটাকে খুব করে পেটায়, এবং জেনি এসে আরচির হাতে থাকা ফোন মানে কিনা যেটা লাইভ স্ট্রিমিং হচ্ছিল সেটাতে আরচিকেই দেখায়। এবার জেনি তো সেখান থেকে বেরিয়ে আসছে তার রুমে যাওয়ার জন্য, কিন্তু তখনই জেনি বুঝতে পারে যে কেউ একজন তাকে ফলো করছে। এবার জেনি তো তার রুমে ঢুকে আসে এবং তখনই কেউ একজন তার মুখে একটি রুমাল চাপা দেয়, যেটা একটা উত্তেজিত করার ওষুধ ছিল, এবং ছেলেটি তো বলে ওঠে যে জেনি, আমি তোমার খুব বড় ফ্যান, প্লিজ তুমি আমাকে একবার কিস করো। কিন্তু তখনই সেখানে জেসন আসে এবং ছেলেটিকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু এই ঘটনার ফলে জেনির তো অবস্থা একদমই খারাপ হয়ে গেছিল এবং সেই দিনের জন্য তার কনসার্টটা ক্যান্সেল করে দেওয়া হয়। এবার জেসন তো জেনিকে তার রুমে শুয়ে সেখান থেকে চলে আসছিল এবং তখনই সে জেনির রুমে একটা পোস্টার দেখতে পায়, সেই নাইট বারের পোস্টারটা যেখানে কিনা জেনি মানে হানা গান গাইতো, এবং জ্যাসনের মনে পড়ে যায় হানার সাথে ঘটা সেই ঘটনাটা। এবার জ্যাসন তো মনে মনে ভাবে যে আমি হানাকে বলেছিলাম আমার সাথে কন্ট্যাক্ট করতে, কিন্তু হানা কখনো আমার সাথে কন্ট্যাক্টই করলো না। এবার ততক্ষণে তো জেনিরও জ্ঞান ফিরে আসে এবং জেসন তাকে জিজ্ঞাসা করে যে তোমার ঘরে এই বারের পোস্টারটা কেন? এবং জেনি তখনই বলে যে না মানে আসলে ওখানে একজন গান গাইতো, তাকে আমার খুবই ভালো লাগতো, মানে তার গানের গলাটা আমার খুবই ভালো লাগতো, তাই জন্যই আমি এখানে পোস্টারটা রেখেছি। এবার জ্যাসন তো বলে ওঠে যে কিন্তু জেনি, তুমি তো সারা জীবন বিদেশে বড় হয়েছো তাই না, তাহলে তুমি এই মেয়েটাকে কি করে চিনলে? এবং জেনি মানে হানা তখন মিথ্যে করে বলে যে আসলে আমরা অনলাইন ফ্রেন্ড ছিলাম, ও আমাকে মাঝে মাঝে ওর লেখা গান শোনাতো, তাই জন্যই আমি একটু ইন্টারেস্টেড ছিলাম আর কি। এবার জ্যাসন তো তখনই বলে ওঠে যে তাই, কিন্তু খুব অদ্ভুত ভাবে তোমার আর ওর ভয়েসটা ভীষণই সিমিলার, সেটা কি করে সম্ভব?
এবং জেনি বলে যে, "না মানে ওটাই তো। মানে এতটা সিমিলার বলেই আমি ওর সাথে দেখা করার জন্য এতটা আগ্রহী ছিলাম। কিন্তু এখন আমি আর ওর কোনো খোঁজই পাচ্ছি না।" এবার জেনি মনে, মনে ভাবে যে সত্যি কথাটা আমি জ্যাসনকে বলতেই পারি। কিন্তু ও যদি জানতে পারে যে আসলে আমি এরকম দেখতে ছিলাম, তাহলে কি এতটা প্রাধান্য আমাকে দেবে? তাহলে যদি আমি কোনোদিন আইডল হতে না পারি, তাই জন্য জেনি সত্যি কথাটা জেসনকে বলে না। এবার আমরা দেখতে পাই যে জেনির কনসার্টটা তো একদিন পিছিয়ে দেওয়া হয়েছিল এবং সেই দিন এমি জেনির অ্যাসিস্ট্যান্ট সুজানের সাথে দেখা করে এবং সে বলে যে, "সুজান, তোমার জন্য আমার কাছে একটা ডিল আছে। আশা করি সেই ডিলটা তোমার ভালোই লাগবে।" এবার আমরা দেখতে পাই যে জেনি তো ব্যাক স্টেজে রেডি হচ্ছিল তার কনসার্টের জন্য এবং তখনই সে সুজানকে বলে যে, "সুজান, আমার গলাটা একটু কেমন লাগছে, একটু জল দাও তো।" এবং সুজান তাকে জল এনে দেয় এবং আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে আসলে সুজান এই জলে একটা ওষুধ মিশিয়ে দিয়েছিল, যাতে করে জেনির গলা খারাপ হয়ে যায়, যাতে সে কনসার্টে গান না গাইতে পারে। এবং সুজানের মা আসলে খুবই অসুস্থ ছিল, তাই জন্য তার টাকার দরকার ছিল এবং এই টাকার লোভ দেখিয়েই এমি তাকে দিয়ে কাজটা করিয়েছিল। এবার জেনি তো স্টেজে গান গাইতে ওঠে এবং এমি তো মনে মনে খুব খুশি হচ্ছিল যে জেনি তো এবার আর কোনো গানই গাইতে পারবে না, সুতরাং তার কনসার্ট তো পুরোই ভণ্ডুর হয়ে যাবে। এবং জেনি তো তখনই গান গাইতে গিয়েও থেমে যায় এবং আমি বুঝতে পারি যে তার প্ল্যান সাকসেসফুল হয়েছে। কিন্তু জেনি পরক্ষণেই বলে ওঠে যে আসলে আমাদের মিউজিক সিস্টেমটা একটু গন্ডগোল হয়েছে, তাই জন্যই একটু সময় চেয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই কনসার্ট শুরু হবে এবং জেনি খুব সুন্দরভাবে তার কনসার্ট সম্পন্ন করে। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে আসলে কি হয়েছিল। সুজান তো এমির দেওয়া সেই ওষুধটা জেনির জলে মিশিয়ে দিয়েছিল, কিন্তু জেনি জলটা খাওয়ার সময় সুজানই জলটা ফেলে দেয়। সুজান বলে ওঠে যে, "জেনি, না, আমি তোমার সাথে এরকম অন্যায় করতে পারবো না। আসলে এমি আমাকে এই কাজটা করতে বলেছে। আমার মা অসুস্থ বলে ও আমাকে এইসব কাজ করতে বাধ্য করেছে। কিন্তু আমি তোমার প্রতি লয়াল। আমি চাই না যে কখনোই তোমার নাম খারাপ হোক।" এবং তাই জন্যই জেনি সেই জলটা খায়নি এবং জেনির পারফরমেন্সে সে সকলকেই মুগ্ধ করে দেয়। কিন্তু জেনির গান শুনে জেসনের মনে পড়ে যায় হানার কথা। কারণ এই গানটা আগে একবার নাইট বারে হানা গেয়েছিল। তাহলে সেই গানটা এখন জেনি কি করে গাইছে? এবার জেসন তো বলে ওঠে যে, "জেনি, সত্যি করে বলো তুমি আসলে কে? এই গানটা তুমি কি করে জানলে?" এবং জেনি তো তখনই বলে ওঠে যে, "আমি তোমাকে বলেছিলাম না, হানা আমার অনলাইন ফ্রেন্ড। ওই আমাকে গানটা পাঠিয়েছিল। তাই জন্যই তো গানটা আমি জানি।" এবার তখনই তো সুজান এসে জেনিকে জড়িয়ে ধরে এবং সকল ফ্যানরাও সেখানে চলে আসে জেনিকে কংগ্রেচুলেট করার জন্য। তাই জেসন আর এই বিষয়ে বেশি কথা বাড়ায় না। এবার এই সাকসেসফুল কনসার্টের জন্য একটা সাকসেস পার্টির আয়োজন করা হয় এবং জেনি সেই পার্টিতে একটুখানি ড্রিঙ্ক করেই পুরোই টালমাটাল হয়ে পড়ে। এবার জেসন তো জেনিকে তার বাড়িতে ড্রপ করে দেওয়ার জন্য নিয়ে আসে এবং পরের দিন সকালে মানে জেনি সোবার হওয়ার পর দেখে যে জেসন তার ঘরেই বসে আছে। জেসন বলে যে, "কালকে রাতে তুমি আমাকে অনেক জ্বালাতন করেছো। প্রথমত আমার কোর্টে বমি করে দিয়েছো। দ্বিতীয়ত তোমাকে এই বাড়ি অব্দি আনতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। তার ক্ষতিপূরণ তুমি আমাকে দেবে।" এবার জেনি তো বলে ওঠে যে, "নিশ্চয়ই, নিশ্চয়ই।" এবং জেনি তখনই লক্ষ্য করে যে জেসন তারই একটা টি-শার্ট পরে বসে আছে। এবার জেসন তো তখনই বলে ওঠে যে, "সবই বুঝলাম, কিন্তু তোমার বাড়িতে একটা ছেলের ডাবল এক্সেল টি-শার্ট কেন রয়েছে? তোমার কি কোনো বয়ফ্রেন্ড রয়েছে?" আসলে তো এই জামাটা জেনিরই ছিল, মানে সে যখন হানা ছিল তখনকার অবস্থার ছিল। এবং জেনি বলে ওঠে যে, "না, না, মানে আসলে আমার এক দূর সম্পর্কের ভাই আমার এখানে থাকতে এসেছিল, তারই জামা এটা।" এবং এই কথা শুনে জেসনের তো একটু একটু হিংসা হয় এবং সে বলে যে, "যাই হয়ে যাক না কেন, আর কোনো ভাইকে তোমার বাড়িতে থাকতে দেবে না। এটা কিন্তু আমাদের কোম্পানির পলিসির এগেনস্টে।" এবার তারা যখন এইসব কথা বলছিল তখনই জেসনের কাছে তার অ্যাসিস্ট্যান্টের কল আসে এবং অ্যাসিস্ট্যান্ট জানায় যে জেনিকে নিয়ে খুবই বাজে রকমের রিউমার ছড়িয়ে গেছে। আসলে গত রাতে জেনি যখন ড্রাঙ্ক হয়ে গেছিল, জেসন তো তাকে বাড়িতে নিয়ে আসছিল এবং তখনই জেনির কিছু ফটো ক্লিক করা হয়। এবার ফটোতে জেসনের মুখ দেখা যাচ্ছিল না যে লোকটি কে, কিন্তু জেনিকে স্পষ্টই দেখা যাচ্ছিল। আর তোমরা তো জানোই যে আইডল ওয়ার্ল্ডে ডেটিং নিয়ে নানা রকমের রুলস থাকে। সাধারণত অনেক আইডলদের তো ডেটিং করা বারণও থাকে। তাই এরকম একটা স্ক্যান্ডাল ছড়িয়ে পড়ায় জেনির কেরিয়ারের খুবই ক্ষতি হবে। নিউজ চ্যানেলে তো বলা বলি হচ্ছিল যে জেনের কেরিয়ার শুরুর আগেই শেষ হয়ে গেল।
এবার জেনি তো পরের দিন তার অফিসের সামনে হাজির হয় এবং সে দেখে যে তার এগেনস্টে কিছু লোক তো প্ল্যাকার্ড নিয়ে চলে এসেছে এবং তারা তো বলছে যে জেনিকে এখনই এই কোম্পানি থেকে বার করে দেওয়া উচিত। জেনের মতো একটা মেয়েকে তারা আইডল হিসেবে মানবে না। এবং এই সমস্ত লোকের মাঝখানে আর্চিও ছিল। এবার এই সমস্ত লোকেরা তো জেনের দিকে পুরনো বটল জঞ্জাল এইসব ছুঁড়ে মারছিল এবং তখনই জেসন এসে জেনিকে প্রোটেক্ট করে এবং সে বলে ওঠে যে কোনো রিউমার ছড়ানোর আগে ভালো করে সত্যটা জেনে নেওয়া দরকার, না হলে কিন্তু তোমাদের বিরুদ্ধেও আমি আইনি ব্যবস্থা নিতে পারি। তোমরা কি আদেও জানো যে ওই লোকটা কে ছিল? ওই লোকটা ছিলাম আমি। এবং আমি আমার একজন এমপ্লয়িকে বা আমি আমার কোম্পানির একজন আইডলকে সেফলি বাড়ি পৌঁছে দিচ্ছিলাম। আশা করি এটাতে স্ক্যান্ডেল ছড়ানোর মতো কিছু হয়নি। এবং সে তো সেখান থেকে সবাইকেই তাড়িয়ে দেয় এবং যে সমস্ত বাজে নেগেটিভ নিউজ জেনিকে নিয়ে ছড়ানো হচ্ছিল সেগুলো সবই জেসন ডিলিট করিয়ে দেয়। এবং এই ঘটনার ফলে জেনির পপুলারিটি বলতে গেলে আরো বেড়ে যায়। একদিনে জেনি প্রায় 1 মিলিয়ন ফলোয়ার গেইন করে। এবার সুজান আর জেনি তো খুবই খুশি ছিল যে জ্যাসন এইভাবে জেনিকে প্রটেক্ট করলো। এবং তখনই তাদের অফিসে প্রবেশ করে জ্যাসনের মা। এবং আমরা দেখতে পাই যে জ্যাসনের মা তো প্রচন্ড রেগেছিল। সে এসে বলে ওঠে যে জেনিকে আর জেনি কোথায় আছে। এবার রিসেপশনিস্ট মেয়েটি তো ভাবে যে জ্যাসনের মা হয়তো জ্যাসনের সাথে দেখা করতে এসেছে এবং সে বলে ওঠে যে বস তো এখন অফিসের বাইরে রয়েছে। এবং জ্যাসনের মা বলে যে আমি জ্যাসনের সাথে দেখা করতে আসিনি, জেনি বলে মেয়েটা কোথায় আছে। এবার জেনি তো সামনেই ছিল এবং জেনি বলে ওঠে যে ম্যাডাম আপনি কি আমাকে খুঁজছেন? এবং জ্যাসনের মা বলে যে হ্যাঁ তোমাকেই খুঁজছি, তোমার সাথে জ্যাসনের নামে চারিদিকে কি রুমার ছড়াচ্ছে। এবার সুজন তো তখনই বলে ওঠে যে ম্যাম আসলে ওগুলো ভুল করে ছড়িয়েছিল, ওগুলোর মধ্যে কোনো সত্যতা নেই। এবং তখনই জ্যাসনের মা বলে ওঠে যে আমি কি কিছু জানি না ভেবেছো? তুমি তার মানে জ্যাসনের গার্লফ্রেন্ড? উফ, আমি কতদিন থেকে জ্যাসনকে বলছি যে এবার তোমার একটা গার্লফ্রেন্ড করা দরকার, কিন্তু জ্যাসন আমার কথাই শুনছে না। আজকে যে আমি কি খুশি হয়েছি, তোমাকে আমি আমাদের বাড়িতে নিয়ে যাব। এবার তখনই তো সেখানে জ্যাসন ছুটতে ছুটতে চলে আসে যে মা তুমি এটা কি করছো। এবং সে জেনিকে নিয়ে নিজের ঘরে আসে। এবার জেনি তো বলে ওঠে যে জ্যাসন তোমার মা মনে হয় বিষয়টা নিয়ে কিছু ভুল বুঝেছে, তাকে সত্যিটা বলা উচিত। এবং জ্যাসন তখনই বলে যে জেনি তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এবার জেনি তো মনে মনে ভাবে যে জ্যাসন কি তাকে প্রপোজ করছে। এবং জ্যাসন তখনই বলে যে না, মানে আমি বলতে চাইছি যে তুমি কি আমার নকল গার্লফ্রেন্ড হবে? আসলে গত 2 বছর ধরে আমার মা আমাকে পাগল করে দিচ্ছে বিয়ে বিয়ে করে। আর এখন তো আমার মা আমাকে আলটিমেটাম দিয়েই দিয়েছে যে যদি আমি 1 মাসের মধ্যে গার্লফ্রেন্ড না জোটাতে পারি তাহলে আমার মাই আমার অ্যারেঞ্জ ম্যারেজ দিয়ে দেবে। কিন্তু আমি সেটা চাই না। তাই তুমি কি আমার মায়ের সামনে একটু অ্যাক্টিং করতে পারবে যে তুমিই আমার গার্লফ্রেন্ড? এবার জেনি তো তখনই মনে মনে ভাবে যে জ্যাসন আমাকে এত সাহায্য করেছে, তাছাড়া জ্যাসনের প্রতি আমারও একটা দুর্বলতা রয়েছে, কিন্তু এত বড় মিথ্যে বলাটা তো ঠিক হবে না। এবং সে বলে যে জ্যাসন দেখো তোমার মাকে এত বড় মিথ্যে বলাটা মনে হয় আমাদের ঠিক হবে না, তাকে সত্যিটা বলে দিলেই ভালো। এবং এই বলে জেনি তো চলে যাচ্ছিল, কিন্তু তখনই জেনি হোঁচট খেয়ে পড়ে যায় এবং জ্যাসন তাকে ক্যাচ করে নেয়। এবং ঠিক এই অবস্থাতেই জ্যাসনের মা আবারও জ্যাসনের রুমে আসে এবং জ্যাসনের মা তো যেটা সন্দেহ করছিল তার সেটাই আরো বেশি সত্যি মনে হয়। এবার জেনি আর জ্যাসন তো বলে ওঠে যে কিন্তু আমরা এরকম কিছু নেই আমাদের মধ্যে। এবং জ্যাসনের মা বলে যে ধ্যাত, তোমরা তো লজ্জা পাচ্ছ কেন? আজকালকার ছেলেমেয়েরা আমি সব বুঝি। ঠিক আছে আমি বাইরের কাউকে বলবো না, কিন্তু জ্যাসন আজকে রাতে কিন্তু তুমি জেনিকে আমাদের বাড়িতে ডিনারে আনবে। সুতরাং জেনি আর জ্যাসন না চাইতেও তাদেরকে এই অ্যাক্টিংটা একটু করতেই হয়। এবার রাতের বেলা জ্যাসন তো জেনিকে নিয়ে তাদের বাড়িতে আসে ডিনারের জন্য। এবং সেখানে আমরা জ্যাসনের ছোট ভাই ফিনকে দেখতে পাই। এবং আমরা দেখতে পাই যে ফিন আসলে একটা ভালো মিউজিক্যাল স্কুল থেকে পড়াশোনা করেছিল, তাই জন্য তার ভীষণ অহংকার ছিল। এবং ফিন তো বলে ওঠে যে আমি শুনলাম নাকি আমার দাদার হবু স্ত্রী একজন দারুণ গায়িকা, তো আমি ভাবছি এই যে তাকে একটু পরীক্ষা করে দেখা যাক না তার আদেও কোনো ট্যালেন্ট আছে কিনা। এবার জ্যাসন তো তাকে বকা দেয় যে ফিন তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। কিন্তু জেনি বলে ওঠে যে না না তুমি বলো না তুমি কি চাও। এবং ফিন বলে যে আমাদের এখানে একটা পিয়ানো রয়েছে, দেখি তুমি পিয়ানো বাজাতে পারো কিনা। আমি কিন্তু নিজের ট্যালেন্টে আমার মিউজিক্যাল স্কুল থেকে পাস আউট হয়েছি, তো তুমি কি আদেও নিজের ট্যালেন্টে আইডল হয়েছো নাকি কেবলমাত্র আমার দাদার সাথে সম্পর্ক করে? এবার এই কথা শুনে জেনের তো খুবই অপমানিত বোধ হয়
এবং সে তো সঙ্গে সঙ্গে পিয়ানোতে গিয়ে বসে এবং সে তো খুবই ফেমাস একটা ক্লাসিক সং পিয়ানোতে বাজায় এবং সে বলে ওঠে যে ফিন, এবার তুমি সন্তুষ্ট হয়েছো তো? আমার মনে হয় যে কাউকে না জেনে কাউকে জাজ করাটা খুব একটা ভালো কাজ না। এবং ফিন তো তখনই বলে ওঠে, সে তুমি যতই ভালো পিয়ানো বাজাও, সব দিক থেকে দেখতে গেলে আমার আইডল তোমার থেকে অনেক বেশি ভালো। তেনি তো তখনই বলে ওঠে যে কে তোমার প্রিয় আইডল? এবং ফিন তখনই বলে যে আমার প্রিয় আইডল হচ্ছে এমি। এবার এই কথা শুনে জেনির তো হাসি পেয়ে যায়। জেনি বলে ওঠে যে এমি, তা ওর কোন জিনিসটা তোমার সবচেয়ে ভালো লাগে? ওর প্লাস্টিক সার্জারি করা মুখ নাকি ওর চুরি করা গান? এবার ফিন তো তখনই বলে ওঠে যে প্লাস্টিক সার্জারি বেশিরভাগ আইডলরাই করিয়ে থাকেন। আমার সবচেয়ে ভালো লাগে এমির কণ্ঠস্বর। এরকম সুন্দর গলা আমি আর কারুরই শুনিনি। এবার এমির কণ্ঠস্বরটাও যে আসলে জেনির বা হানার ছিল সেটা তো আর অন্য কেউ জানতো না। এবং ফিন বলে ওঠে যে জেসন, আমি খুব ভালো করেই জানি যে তুমি কেন এমিকে বসিয়ে রেখেছো। তুমি জানো যে জেনির থেকে এমি অনেক বেশি ট্যালেন্টেড, তাই ইচ্ছা করে তুমি এমিকে বসিয়ে রেখেছো যাতে জেনি ফেমাস হতে পারে। তাই জন্য এমির অরিজিনাল ডেমোটা তুমি রিলিজই হতে দাওনি, যাতে ওটা তুমি জেনিকে দিয়ে রিলিজ করাতে পারো। সবাই ভাববে সেটা জেনির গান, কিন্তু তোমার মতো লোকেদের সাথে আমি ফাইট করব, এমিকে আমি ফিরিয়ে আনবই। এবার এই কথা শুনে জেনি বলে ওঠে যে আচ্ছা, কোন অরিজিনাল ডেমোর কথা তুমি বলছো, আমাকে একটু শোনাও তো। এবং ফিন তখনই ইউটিউবে একটা গানের ডেমো শোনায়, যেটা কিনা এমি রিলিজ করেছিল, কিন্তু আসলে গানটা জেনিরই ছিল। এবার ফিন তো বলে ওঠে যে এত সুন্দর গান, এত সুন্দর কম্পোজিশন সত্যি এমি ছাড়া কেউ করতে পারে না। এবং জেনি মনে মনে ভাবে যে সত্যি ফিন, যখন তুমি জানতে পারবে যে তোমার প্রিয় আইডল আসলে কত বড় একটা চোর, তখন তোমার কতই না কষ্ট হবে। এবং ফিন তো বলে ওঠে যে আমিও স্টারলিক কোম্পানি জয়েন করব। এমির এই গানটা আমি এমিকে দিয়েই রিলিজ করাবো, যাতে এমির কামব্যাক হতে পারে। এবং জেনি বলে ওঠে যে নিশ্চয়ই, তোমার যদি সেই ক্ষমতা থেকে থাকে তুমি নিশ্চয়ই তাই করো। এবার আমরা দেখতে পাই অপরদিকে এমির কামব্যাকের আয়োজন করা হয়, কিন্তু সেটা তো আর জেসনের স্টারলিংকের আন্ডারে না, এটা তারা ছোট করে স্টেজ করে করেছিল। এবার এমি তো প্রথমে খুবই খিচখিচ করছিল যে আমি এত বড় স্টেজে পারফরমেন্স করে অভ্যস্ত, আমি এই ছোট জায়গায় পারফর্ম করতে পারবো না। কিন্তু আরতি তাকে বোঝায় যে আরে, এখানে তোমার যে ফ্যানেরা এসেছে তারা তোমার কত ভালো ফ্যান সেটা তো ভাবো, তাদের জন্য এই ছোট স্টেজে তোমাকে পারফর্ম করতে হবে। এবং এমি সেখানে পারফর্ম করতে রাজি হয়। এবং আমরা দেখতে পাই যে এই ফ্যানেদের মধ্যে তো ফিনও এসেছিল প্ল্যাকার্ড হাতে নিয়ে, কারণ যতই হোক সে তো এমি নাম্বার ওয়ান ফ্যান ছিল। এবার এমি তো বলে ওঠে যে জেনির ডেবিউট দিন আমার যে প্লাস্টিক সার্জারির ফটোগুলো দেখানো হয়েছিল সেগুলো সবই মিথ্যে ছিল। আমাকে যে এইভাবে ফাঁসানো হবে সেটা আমি বুঝতে পারিনি। আসলে আমাকে ফাঁসিয়ে জেনিকে হাইপ করার চেষ্টা করা হচ্ছে। এবং এমির ফ্যানরা তো চেঁচাতে থাকে যে হ্যাঁ এমি, আমরা তোমাকে বিশ্বাস করি, আমরা জেনিকে বয়কট করব। এবং আমরা দেখতে পাই যে সেখানে তো জেনিও উপস্থিত ছিল এবং জেনি সবটাই শুনছিল। এবার জেনি তো তখনই বলে ওঠে যে এমি, যেহেতু সবাই আমরা তোমাকে মিস করছি, তুমি এখানেই একটা গান গাও না। এবং ফিন তো তখনই বলে ওঠে যে এমি, আমি তোমার নাম্বার ওয়ান ফ্যান, তোমার যে গানটার ডেমোটা রিলিজ হয়েছিল সেই আওয়ার রিলেশনশিপ বলে গানটা গাও না, ওই গানটা আমার ভীষণ পছন্দের, ওই গানটা তুমি পুরোটা আজকে গেয়ে শোনাও। এবার এমি তো সেই গান গাইতেই পারতো না, কারণ ওই ডেমোটাও এমির গলাতে ছিল না, ওটা তো হানার গান ছিল যেটা সে চুরি করেছিল। এমি তো তখনই বলে ওঠে যে ওটা আসলে ওটার লিরিক্সটা আমার ঠিক মতো মনে নেই, তাই আমি গাইতে পারবো না। এবং ফিন তো তখনই বলে যে কোনো চিন্তা করো না, ওর লিরিক্সটা তো আমি সংগ্রহ করে রেখেছি, এই নাও এবার তুমি গাও। এবার এমনি মনে মনে ভাবে যে এবার আমি কি করে গাইবো, কারণ সে গান গাইলেই তো সকলে বুঝে যাবে যে এটা এমির গলা না। এবার এমি তো প্রথমেই গানটা শুরু করে এবং ফিন তো তখনই বলে ওঠে যে এমি, তুমি তো এটা ভুল স্কেলে গাইছো, তুমি কি ভুলে গেছো গানটা তো তোমারই ছিল। এবং ফিনেরও সন্দেহ হয় যে এটা কি করে সম্ভব, যে নিজে একটা গান বানিয়েছে, গান লিখেছে, সে নিজের গান এইভাবে ভুলে যাবে। এবং তখনই এমি বলে ওঠে যে আসলে কি বলতো, এটা তো কোম্পানির পারমিশন নেই আমার কাছে, তাই কপিরাইট ছাড়া এই গানটা আমি গাইতে পারবো না। এবং তখনই জেনি সেখানে এগিয়ে আসে। জেনি বলে ওঠে যে তাই নাকি, তুমি তাই জন্য গাইতে পারবে না, নাকি গানটা জানো না বলে গাইতে পারবে না?
এবার এমি তো চাচিতে থাকে যে ও তার মানে তোমরা দুজন একসাথে যুক্ত, তোমরা আমার ফ্যান মিটিংটা নষ্ট করার জন্য এখানে এসেছো। এবার ফিন তো বলতে চায় যে এমি এমনটা না, আমি তোমার নাম্বার ওয়ান ফ্যান, কিন্তু এমি তো তাকেও পাত্তা দেয় না, কারণ ততক্ষণে তো এমি টেনশনে পড়ে গেছিল। এবং জেনি তখনই তাকে বলে যে এমি, তোমার মধ্যে যদি এতটুকু সাহস থাকে তাহলে সকলের সামনে তুমি আমার সাথে একটা বেট লড়ো। এবার এমি তো বলে ওঠে যে কি বেট, এবং জেনি বলে যে আমাদের দুজনের মধ্যে থেকে কে আগে নতুন অ্যালবামটা রিলিজ করতে পারবে সেটাই হচ্ছে বেট। কারণ জেনি তো খুবই ভালোভাবেই জানতো যে না তো এমি গাইতে পারে না তো গান লিখতে পারে, সুতরাং জেনি যদি তাকে কোনো সাহায্য না করে এমি কি বা করবে। এবং জেনি বলে যে যে হেরে যাবে সেই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি সারা জীবনের জন্য ছেড়ে দেবে। এবার আমরা দেখতে পাই যে জেনি তো তার নতুন অ্যালবাম নিয়ে কাজে লেগে পড়েছিল, এবং জেনি তো তার নতুন গানগুলি লিখতে তাতে সুর দিতে প্রচুর খাটনি করছিল। এবং এই সব দেখে পিনও বুঝতে পারে যে জেনি সত্যিই একজন ভালো গায়িকা এবং সে সত্যিই খুবই পরিশ্রমী। জ্যাসন বলে যে আমি এমনি এমনি ওকে চুজ করিনি, আমি ওকে চুজ করেছি তার পিছনে তো অনেক কারণই রয়েছে। অপরদিকে আমরা এমি এবং আর্চিকে দেখতে পাই। এমি তো বলে ওঠে যে আর্চি, আমি তো সারা জীবনেও একটা গানও লিখিনি, এবার তাহলে আমি কি করব। এবং আর্চি তো বলে যে আমি কি জানি কি করব, এমনিতেও আমাদের কাছে এখন টাকা পয়সাও শেষ হয়ে এসেছে, এবার তুমিই জানো তুমি কি করবে। এবং এমি তো তখনই বলে ওঠে যে হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি আমি কি করব। এবার অপরদিকে আমরা জেসন এবং জেনিকে দেখতে পাই। এবং জ্যাসন তো বলে যে তুমি এতদিন ধরে এত খাটনি করছো, তাই জন্য আমি তোমাকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাই, চলো, তাহলে তোমার কিছুটা রিল্যাক্সও হবে। এবং জ্যাসন জেনিকে নিয়ে সেই নাইট বারে আসে যেখানে জেনি মানে কিনা হানা গান গাইতো। এবার জেসন তো বলে ওঠে যে তুমি কি এখানে আগে কখনো এসেছো? নিশ্চয়ই আসোনি। আসলে আগে আমি এই বারটায় প্রায়ই আসতাম, আমার মা আমাকে বিয়ের জন্য এত জোর করতো যে সেই সব কিছু ভুলতে এখানে পালিয়ে আসতাম। আর এখানের একজন সিঙ্গারকে আমি বেশ কয়েকবার শুনেছিলাম এবং সে আমার খুবই প্রিয় হয়ে উঠেছিল। হানাকে আমি আমার কন্ট্যাক্ট নাম্বারও দিয়েছিলাম, কিন্তু পরে কখনো হানা আমার সাথে কন্ট্যাক্ট করেনি। আমি পরেও এক দুবার এসেছিলাম কিন্তু হানাকে আর দেখতে পাইনি। এবার জেনি তো তখনই মনে মনে ভাবে যে জ্যাসন আমার জন্য ফিরে এসেছিল, কিন্তু জ্যাসন যদি সত্যিরে জানতে পারে তাহলে কি ও আদেও আমাকে মেনে নেবে। এবার জ্যাসন তো তখনই বলে যে জেনি, আমার মনে হয় তুমি ভীষণই ট্যালেন্টেড, তুমি গান লিখতে তোমার একটু প্রবলেম হচ্ছিল মনে হয়, তুমি একবার এখানে গানটা গিয়ে ট্রাই করে দেখতে পারো। অনেক সময় আশপাশের পরিবেশটা চেঞ্জ হলে আমাদের মাথা খুলে যায়, তাই তুমি এখানে একবার ট্রাই করে দেখো। এবং টিয়াসনের কথা শুনে জেনি স্টেজে উঠে গান গাইতে। এতদিন পর সে আবারও তার সেই কর্মক্ষেত্রে গান গায় যেখানে কিনা সে আগে মোটা হানা হিসেবে গান গাইতো। এবং তার গান শুনে তো সকলেই ভীষণই মুগ্ধ হয়ে যায়, এবং নাইট বারের ম্যানেজার তো তখনই ছুটতে ছুটতে আসে যে হানা, তুমি আবারও ফিরে এসেছো। কিন্তু সে জেনিকে দেখে অবাক হয়ে যায়। এবার জেনি তো তখনই বলে যে আপনি আমাকে হানা ভাবলেন কেন, আমাকে কি হানার মতো দেখতে? এবং ম্যানেজার বলে যে না না, দেখতে তো তোমাদের একদমই আলাদা, কিন্তু গলাটা আসলে আমার একদমই এক মনে হয়েছিল, তাই জন্যই হয়তো আমার ভুল হয়ে গেছে। এবং জেসন তো তখনই তার কার্ডটা ওই বার ম্যানেজারকে দিয়ে বলে যে যদি হানা ফিরে আসে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে বলবেন। এবার জেনি তো বলে যে তোমার কি হানাকে এতটাই পছন্দ? এবং জেসন বলে যে আসলে আমি বুঝতে পারি যে কার মধ্যে মিউজিক্যাল ট্যালেন্ট রয়েছে আর নেই, আর আমার মনে হয় হানা সত্যিই একটা ট্যালেন্টেড মেয়ে, তাই ওকে যদি আমি আমার কোম্পানি থেকে লঞ্চ করতে পারি তাহলে তো ভালোই হয়। এবার জেনি তো তখনও জ্যাসনকে সত্যি কথা বলে না, এবং তারা আবারও কোম্পানিতে ফিরে আসে। এবার কিছু দিনের মধ্যেই হানা তো সাকসেসফুলি তার গানগুলো রেকর্ডিংও করে এবং সেগুলোর আউটকাম নিয়ে সকলে তো ভীষণই খুশি ছিল। কিন্তু রেকর্ডিং রুম থেকে তারা বেরিয়ে যাওয়ার পরই সেখানে একজন প্রবেশ করে এবং সে জেনির গানের সমস্ত লিরিক্সের ফটো তুলে নেয় এবং সেগুলো পাঠিয়ে দেয় এমিকে। এবং আমরা দেখতে পাই এই লোকটা ছিল মিস্টার ইয়াং, মানে যার সাথে এমি বারবার রোম্যান্স করছিল সেই লোকটা। কিন্তু গানের লিরিক্স নিয়ে এমি বা কি করবে? এবং আরজি তো তখনই বলে ওঠে যে গানটা তোমার কাছে থাকলেও গানটা গাওয়ার ক্ষমতা তো তোমার নেই, তাহলে এই গানগুলো নিয়ে তুমি কি করবে? এবং এমি বলে ওঠে যে সেটা তোমাকে ভাবতে হবে, তোমাকেও তো কিছু একটা করতে হবে। এবং আরজি বলে যে আমি কি করে তোমার জন্য আর একটা সিঙ্গার ধরে আনবো বলো তো? এবং তখনই এমি বলে যে কেন, আমাদের কাছে হানার গাওয়া আগের গানগুলো তো রয়েছে তাই না? এবং আরজি বলে যে হ্যাঁ, তা তো রয়েছেই, যেগুলো আগে গিয়েছিল।
এবং এমি বলে যে তাহলেই হবে। ওর ভয়েস স্যাম্পলটা থাকলে আমরা এআই এর মাধ্যমে এই গানগুলো বার করতে পারবো। এবং জেনি গান রিলিজের আগেই আমরা এই গানগুলো ইন্টারনেটে রিলিজ করে দেব। তাতে করে এটাই প্রমাণ হবে যে জেনি গানগুলো চুরি করেছে। তাহলে নয় জেনিকে এটা মেনে নিতে হবে যে সে চোর, আর না হলে সকলের সামনে এসে স্বীকার করতে হবে যে সে আসলে মোটা হানা। তাহলে আমি দেখব যে ওর ফ্যান আর কতজন থাকে। এবার কিছু দিনের মধ্যেই একটা মিস্টিরিয়াস অ্যাকাউন্ট থেকে জেনের যে গানগুলো রিলিজ হওয়ার কথা ছিল সেই গানগুলো আপলোড হয়ে যায়, এবং গানগুলো রিলিজের সাথে সাথেই সেগুলো ভীষণ ফেমাস হয়ে যায়, এবং সেই মিস্টিরিয়াস অ্যাকাউন্টটিতে হাজার হাজার সাবস্ক্রাইবার ফলোয়ারও অ্যাড হতে থাকে। এবং সবাই সন্দেহ করে যে এটা তাহলে কি, এবং এই গলাটাও তো আইডল জেনের মতোই লাগছে, তাহলে আসল সিঙ্গারটা কে? এবার জেনিকে তো রিপোর্টাররা ছেকে ধরে যে রিসেন্টলি একটা মিস্টিরিয়াস অ্যাকাউন্ট থেকে গান আপলোড করা হচ্ছে এবং তার গলাটা পুরোপুরি আপনার মতো। আপনার এই ব্যাপারে কি মত? এবার জেনি তো তাদের বলে যে একই রকম ভয়েসের একাধিক মানুষ থাকতেই পারে, সুতরাং এই নিয়ে আমার কিছুই বলার নেই। অপরদিকে জেসনও তো এই গানটি শুনতে পায়, এবং জেসন ভাবে যে গলাটা যেহেতু একদম জেনেরই মতো, তাহলে এমন হতে পারে যে এটা হানার অ্যাকাউন্ট। আর তাছাড়া হানা যেহেতু একটু মোটা ছিল, হয়তো তার নিজের লুকটা নিয়ে একটু ইনসিকিউরিটি ছিল, তাই জন্য হানা হয়তো সকলের সামনে আসতে পারছে না। এবং জেসন তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে এই অ্যাকাউন্টে একটা ইনবক্সে মেসেজ করো যে আমি তার সাথে দেখা করতে চাই। যদি সে সত্যিই ভালো গান গাইতে পারে তাহলে তাকে দেখতে যেমনই হোক না কেন আমার কোম্পানি তাকে নিশ্চয়ই চান্স দেবে। এবার যেহেতু জেনির গানের মতোই একটা গান তার আগে রিলিজ হয়ে গেছিল, তাই জন্য কোম্পানি ঠিক করে যে জেনির একটা নতুন গান তারা রিলিজ করবে, এবং তাই জন্যই জেনি একটা লাইভ ব্রডকাস্টে যায়, যেখানে সে সকলের সামনে ব্যাপারটা ক্লিয়ার করে বলবে যে ওই সিঙ্গারের সাথে তার কোনো সম্পর্ক নেই, এবং জেনির একটা গান কোম্পানি রিলিজ করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই লোকজন জেনিকেই দোষারোপ করতে শুরু করে, এবং তারা বলে যে ওই মিস্টিরিয়াস অ্যাকাউন্ট থেকে এই গানটা জেনি রিলিজের 1 ঘন্টা আগেই রিলিজ করা হয়েছিল। মানে এটাই প্রমাণিত হচ্ছে যে জেনি চোর, কারণ তার গানটা পরে রিলিজ হয়েছে। এবার জেনি তো বুঝতে পারে না যে এটা কি করে সম্ভব, কারণ সে এমির জন্য আগে গান গেয়ে থাকলেও এই গানটা তো গায়নি। তাহলে কার গলায় এই গানগুলো কোথা থেকে আসছে? এবং তখনই সেই মিস্টিরিয়াস অ্যাকাউন্টটা জেনির লাইভ ব্রডকাস্ট জয়েন করে, এবং সে বলে ওঠে যে আসলে এই গানগুলো আমার গাওয়া, কিন্তু স্টারলিংক কোম্পানি থেকে আমার উপর প্রেশার ক্রিয়েট করা হয়েছিল যে গানগুলো আমায় জেনিকে দিয়ে দিতে হবে। তাই জন্যই আমি এই মিস্টিরিয়াস অ্যাকাউন্টের তলায় এসে গানগুলো রিলিজ করছি। যদি আমার আসল পরিচয় সকলে জানতে পারে তাহলে কিন্তু কোম্পানি আমাকে ছাড়বে না। এবার সব লোকজন তো কমেন্ট করতে থাকে যে না, তুমি তোমার আসল পরিচয় জানাও, আমরা তোমাকে প্রোটেক্ট করব। জেনির মতো একটা আইডল যে কিনা তার ফ্যানদের ঠকায় তাকে আমরা মানব না। এবার জেনি তো তখনই বলে ওঠে যে কে তুমি, তোমার আসল পরিচয় আমাদের সামনে নিয়ে এসো। এবার সেই ব্যক্তিটি তখনই তার ক্যামেরা অন করে, এবং আমরা দেখতে পাই সেটা ছিল এমি। এবং এমি তো সকলের সামনে ন্যাকা কান্না কাঁদতে শুরু করে যে আসলে গানগুলো আমি গেয়েছিলাম, কিন্তু জেসনের সাথে জেনির একটা অন্য সম্পর্ক রয়েছে, তাই জেসন আমাকে বাধ্য করেছিল এই গানগুলো জেনিকে দিয়ে দেওয়ার জন্য। জেনির হয়ে এতদিন আমি গান গেয়ে এসেছি, আসলে জেনি আমার গানগুলো চুরি করেছে। এবার জেনি তো বুঝতে পারে যে তারা জেনিকে খুব বাজে রকমের ফাঁসিয়ে দিয়েছে, মানে এতদিন তারা যে বদমাইশিটা করেছিল পুরোটাই জেনির ওপর চাপিয়ে দিয়েছে। এবং জেনি বুঝতে পারে যে এখন আর তার কাছে কোনো পথই খোলা নেই, নয় তাকে সবার সামনে স্বীকার করতে হবে যে সেই হানা, আর তা না হলে তাকে এই চোর অপবাদ নিয়েই সারা জীবন থাকতে হবে। এবার জেনি তো ভীষণই ভেঙে পড়ে, এবং সে তো ড্রিঙ্ক করছিল আর ভাবছিল যে এবার আমি কি করব। আমি এতদিন ইনসিকিউর ছিলাম যে আমি মোটা, আমাকে খারাপ দেখতে, আর এখন আমাকে সবাই চোর বলে অপবাদ দিচ্ছে। আমার নিজের কণ্ঠের জন্য আমি কি কখনোই প্রশংসা পাবো না? এবার সে তো ড্রিঙ্ক করতে করতে একদমই সেন্সলেস হয়ে গেছিল, এবং তখনই তার বাড়িতে জেসন আসে। এবার জেসন যেহেতু আগেও একদিন তার বাড়িতে এসেছিল, তাই জেসন তার পাসওয়ার্ডটা জানতো, তাই জেসন তার বাড়িতে সহজেই ঢুকতে পারে। জেসন বলে যে জেনি, আমি তোমাকে বিশ্বাস করি, আমি জানি যে কিছু একটা গন্ডগোল হয়েছে, কোম্পানি ঠিকই সেই সত্যিটা খুঁজে বার করবে। এবং জেনি বলে ওঠে যে কিচ্ছু গন্ডগোল হয়নি, আমিই চোর, আমি এমির থেকে সব গান চুরি করেছি। জেসন তো বলতে থাকে যে জেনি, আমি জানি যে কোনো কারণে তুমি আমাকে সত্যিটা বলছো না, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিকই সত্যি খুঁজে বার করব। এবং তখনই জেনি নেশার ঘোরে বলে ওঠে যে আমি হানা,
আমি আগেরবারও হেরে গেছিলাম, এবারও হেরে যাব। এবং জেসন বুঝতে পারে যে সে এতদিন যে হানাকে খুঁজছিল সেটাই জেনি। এবার জেসন তো তখনই জেনিকে কোলে নিয়ে নেয় এবং সে যতক্ষণ না ঘুম থেকে উঠছে জেসন তার মাথার কাছেই বসে থাকে। এবার জ্ঞান ভাঙতেই জ্যাসন তো জিজ্ঞাসা করে যে জেনি তুমি ঠিক আছো তো? এবং জেনি তো বলে ওঠে যে হ্যাঁ আমি ঠিক আছি। জ্যাসন মনে মনে ভাবে যে আমি তো জেনেই গেছি যে তুমি হানা, কিন্তু সেই নিয়ে আমি তোমাকে কিছু বলবো না। আমি চাই যে তুমি নিজে মুখে আমাকে সত্যি কথাটা বলো। এবং তখনই জ্যাসনের কাছে তার ভাই ফিনের কল আসে। এবার ফিন তো তখনই বলে ওঠে যে জ্যাসন আমি বুঝে গেছি যে এমি কি করে চালাকিটা করেছে, এমি কিভাবে জিনিসটা নকল করেছে সেটা আমি ধরে ফেলেছি। তুমি তাড়াতাড়ি আমার সাথে দেখা করতে এসো। এবার জ্যাসন আর জেনি তো ফিনের সাথে দেখা করতে যায় এবং ফিন বলে ওঠে যে এই ভয়েসটা ভালো করে শুনে দেখো, এটা শুনলে ভালো করে বোঝা যাবে যে এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে। আসলে জেনের ভয়েসটা নকল করে এআই দিয়ে ওরা গানটা বানিয়েছে। যে করে হোক এটা আমাদের প্রমাণ করতেই হবে। এবার জেসন তো তখনই বলে যে কিন্তু ওরা লিরিক্সটা কি করে পেলো, তার মানে লিরিক্সটাও ওদেরকেও সাপ্লাই দিয়েছে এবং সেটা তো সিসিটিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে যে কে কাজটা করেছে। সুতরাং আমাদের কাছে এখনো একটা চান্স আছে জেনিকে নির্দোষ প্রমাণ করার জন্য। এবার অপর দিকে আমরা এমি এবং মিস্টার ইয়াংকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে এমি তো এখনো মিস্টার ইয়াং এর সাথে ওইসব করছিল এবং মিস্টার ইয়াং তখনই তাকে একটা ফাইল দেয়। সে বলে যে আজকে তোমার জন্য আমি যে জিনিসটা এনেছি সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এটাতে জেনির প্লাস্টিক সার্জারির সমস্ত প্রমাণ রয়েছে। সে যে হসপিটাল থেকে প্লাস্টিক সার্জারি করিয়েছে আগের পরের মানে বিফোর আফটার সব কিছু রয়েছে। তো এটা তোমার কাছে থাকলে সহজেই তুমি জেনিকে ফাঁসাতে পারবে। কিন্তু এটা আমি তোমাকে এমনি এমনি দেব না, তার বদলে 1 মিলিয়ন টাকা চাই। এবার এমি তো তখনই আর্চিকে বলে টাকাটা জোগাড় করার জন্য এবং সেই টাকা দিয়ে ওই ফাইলটা সে নিয়ে নেয়। এবার আর্চি আসলে এই টাকাটা লোন শার্কদের থেকে ধার নিয়েছিল। এবার এমি তো বলে যে আর্চি এবার আমরা জেনির একটা দুর্বল দিক হাতের নাগালে পেয়েছি। এবার আবারও আগের মতো জেনিকে দিয়েই আমার হয়ে গান গাওয়া করাবো এবং আমি আবারও আইডল হিসেবে সুপ্রতিষ্ঠিত হব। আর ও যদি আমার হয়ে গান গাইতে না রাজি হয় তাহলে সত্যিটা সকলের সামনে নিয়ে আসবো। তাহলে ওর আইডলের কেরিয়ার একদিনেই খতম হয়ে যাবে। এবার জেনিকে তো তারা হুমকি দিতে শুরু করে যে তুমি আমাদের হয়ে কাজ করবে নাকি করবে না। এবার জেনি তো মনে মনে ভাবছিল যে তাহলে কি আমি জেসনকে সব সত্যিটা বলে দেব, কারণ আমি চাই না যে জেসনের কোম্পানির কোনো ক্ষতি হোক। এবং জেনি ঠিক করে সে জেসনের কাছে সবটা স্বীকার করবে। এবার জেনি তো জেসনের অফিসে যায় তাকে সত্যিটা বলার জন্য এবং সে দেখে যে জেসন তখন অফিসে ছিল না এবং কিছুক্ষণ পরই জেসন এবং এমি অফিসে ঢোকে। আর জেনি তো সঙ্গে সঙ্গে টেবিলের তলায় লুকিয়ে পড়ে তাদের কথা শোনার জন্য। এবং এমি জেসনকে বলে যে আমরা জেনির ব্যাপারে এই সত্যিটা জেনে গেছি, কেউ আসলে আগে কেমন ছিল এবং সেটা যদি সকলের সামনে ফাঁস করে দিয়ে তাহলে তোমার কোম্পানির কি অবস্থা হবে বুঝতে পারছো তো। আমি চাই না যে জেনিকেই কোম্পানি থেকে বার করে দেয়া হোক। আমি চাই যেন জেনি আমার হয়ে সিঙ্গিং করে, যাতে আবারও আমি আগের মতো আইডল হতে পারি এবং তার সাথে সাথে আর্চির চাকরিটাও ফিরিয়ে দিতে হবে। এবার জেসন তো তাকে বলে যে ঠিক আছে আমি এই ডিলে রাজি আছি, কিন্তু আর্চির চাকরিটা আমি ফেরাতে পারবো না। আসলে জেসন ভাবছিল যে যদি এমি বা আর্চি জেনির কোনো বড়সড় ক্ষতি করে দেয়, তাই জন্য এই ডিলটায় রাজি হয়ে গেলে তাদেরকে হাতের মুঠোয় রাখা যাবে। তাই জন্যই জেসন ডিলটায় রাজি হয়েছিল। কিন্তু জেনি তো টেবিলের তলায় বসেই সকল কথা শুনতে পায় এবং সে ভাবে যে তাহলে জেসনের কাছে আমার কোনো মূল্যই নেই, সে এত সহজেই আমাকে নিয়ে ডিলটা করে ফেললো। এবারে এমি চলে গেলেই জেনি তো টেবিলের তলা থেকে বেরিয়ে আসে এবং সে বলে ওঠে যে জ্যাসন তুমি যখন সত্যিটা জেনেই গেছো তাহলে আর মিথ্যা বলে কোনো লাভ নেই। আমি এই কোম্পানি থেকে সরে যেতে চাই, আমি রিজাইন করতে চাই। আমি যতই গান গাইতে ভালোবাসি না কেন আমি কখনোই অন্যের হয়ে গান গাইবো না। তুমি এত সহজেই ডিলে রাজি হয়ে যাবে সেটা আমি ভাবিনি। এবং এই বলে জেনি তো সেখান থেকে বেরিয়ে যায়। এবার জেসনও তো তার পিছু পিছু যায় যে জেনি তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমি তোমার ভালোর জন্যই এমনটা করেছি। এবার জেনি তো রাগের মাথায় সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল এবং তখনই সে মাঝ রাস্তায় চলে আসে এবং বলতে গেলে একটা গাড়ি তাকে ধাক্কাই দিয়ে দিচ্ছিল। কিন্তু জ্যাসন তো তখনই তাকে গিয়ে জড়িয়ে ধরে এবং সে বলে যে জেনি আমি তোমাকে হারানোর ভয় পাই, তাই জন্যই আমি ডিলটায় রাজি হয়েছি, যাতে ওরা তোমার অন্য কোনো ক্ষতি করতে না পারে।
তুমি জেনি হও বা হানা, তুমি বারে গান গাও বা আইডল হও, আমি তোমাকে প্রথম দিন থেকেই পছন্দ করেছি। আর আমি তোমার রূপকে পছন্দ করিনি, আমি তোমার সোলটাকে পছন্দ করেছি। তোমাকে দেখতে যেমনই হোক না কেন, তুমি যদি সেই বোঁটা হিসাবেও থাকতে তাহলেও আমি তোমাকে ভালোবাসতাম। সত্যি বলতে আমি তোমার কাছে থাকতে চাই, তাই জন্যই এই ডিলটাতে আমি রাজি হয়েছি। এবং এই বলে জেসন তো এমিকে কিস করে এবং সে বলে যে আমরা সকলের সামনে সত্যিটা নিয়ে আসব, দেখা যাক এমি আর আর্চি কি করতে পারে। এবার অপরদিকে আমরা আর্চি আর এমিকে দেখতে পাই। এবার এমি তো আর্চিকে বলে যে হ্যাঁ, জেসন ডিলে রাজি হয়েছে, কিন্তু তোমাকে আবারও অফিস জয়েন করাতেও রাজি না। এবং এই কথা শুনে আর্চি প্রচন্ড রেগে যায় যে আমার কাছে এখন কোনো টাকা নেই, আমি লোন শার্কদের থেকে টাকা ধার নিয়েছি, আর তুমি এখন আমার সাথে গদ্দারি করছো। মনে রাখবে এমি, আমি যদি ডুবি তাহলে তোমাকে নিয়েই ডুববো। এবার আমরা দেখতে পাই যে আর্চি যে ভয়টা পাচ্ছিল সেটাই হয়। সে যাদের থেকে টাকা ধার নিয়েছিল তারা তো আর্চির থেকে টাকা ফেরত নিতে আসে, তারা তো রীতিমতো আর্চিকে পেটাতে শুরু করে যে টাকা ফেরত না দিলে তোমার অবস্থা আমি খারাপ করে দেব। এবং তখনই সেখানে জেনি আসে এবং জেনি তাদেরকে সেই টাকাটা দিয়ে আর্চিকে বাঁচিয়ে নেয়। সে আর্চিকে বলে যে আমি তোমাকে এমনি এমনি বাঁচাইনি, এমির ব্যাপারে তুমি যা যা জানো সেগুলো আমায় বলো। এবং তখনই আর্চি জেনিকে একটা পেন ড্রাইভ দেয়। এবার এদিকে যে এত কিছু হচ্ছিল এই ব্যাপারে কিন্তু এমির কোনোই ধারণা ছিল না। এমি জানতো যে সে আবারও আইডল হিসেবে কামব্যাক করবে এবং জেনি তার হয়ে পিছনে গান গাইবে, এবং এই জন্যই সে কনসার্টের জন্য তৈরি হচ্ছিল। জেনির জন্য যে ড্রেসটা বানানো হয়েছিল সেটা সে পরেছিল। এবার এমি তো স্টেজে উঠে গান গাইতে। এবার লোকজনেরা তো ভাবছিল যে ও, তার মানে এতদিন যেটা আমরা ভেবেছিলাম যে এমি আসল আইডল সেটাই সত্যি, জেনি তাহলে এমির গানগুলো চুরি করেছিল। কিন্তু এমি গান শুরু করার আগে স্টেজে হাজির হয় আর্চি এবং সে বলে ওঠে যে এমি, তোমাকে আমি কি বলেছিলাম, আমি যদি ডুবি তাহলে তোমাকে নিয়েই ডুববো। তোমরা সকলে শোনো, আজ অব্দি একটা গানও এমি গায়নি। এতদিন জেনি ওর গানগুলো গাইতো, আর জেনি জেনি কোনো সুন্দরী আইডল না, জেনি আসলে একটা মোটা মেয়ে, ওর আসল নাম হচ্ছে হানা। এবং তখনই ব্যাকগ্রাউন্ডে ওই ভিডিওটা প্লে হয়, মানে একদম প্রথম সিনে আমরা যে বারের সিনটা দেখেছিলাম যেখানে হানা পড়ে গেছিল সেই সিনটা। এবং সকলে বলে ওঠে যে কি, এই মোটা মেয়েটাই জেনি, এতদিন আমাদেরকে ঠকানো হয়েছে, এক্ষুনি আমাদের সমস্ত টিকিটের টাকা রিফান্ড করে দেওয়া উচিত। এবার জেনি আর জ্যাসন তো বুঝতে পারে যে তাদের প্ল্যান মতো কিছুই হলো না, এবং জেনি তখনই ঠিক করে যে সকলের সামনে সত্যি স্বীকার করাটাই সবচেয়ে ভালো প্ল্যান। জেনি স্টেজে উঠে বলে যে আমাকে সকলে ক্ষমা করো, আমি এতদিন আমার আসল পরিচয় দিইনি, আমি হচ্ছি জেনি, এবং আমার আরও একটা পরিচয় হচ্ছে আমি হানা, এবং আমি এতদিন এমির হয়ে গান গাইতাম। আমি যেহেতু মোটা ছিলাম তাই জন্য আমি নিজেকে নিয়ে খুবই লজ্জিত ছিলাম, কারণ আমি জানতাম যে এরকম চেহারার কাউকেই কেউ আইডল হিসেবে মেনে নেবে না। তাই জন্যই আমি ভয় পেতাম লোকের সামনে আসতে। এবং ওই আর্চি ছিল আমার বয়ফ্রেন্ড, বলা যায় আমার ফিয়ন্সে। ওই আমাকে বলেছিল এমির হয়ে গান গাইতে। আর আমি আমি গান গাইতে এতটাই ভালোবাসতাম, আমার ইচ্ছা ছিল আমার গলা সকলের কাছে পৌঁছে যাবে। আমি যদি একটা বড় স্টেজ পাই তাহলে তো আরো বেশি লোককে আমার গলা শোনাতে পারবো। সেই লোভেই আমি এমির হয়ে গান গাইতে রাজি হয়ে গেছিলাম। যেহেতু এই মোটা চেহারা নিয়ে লোকজনের সামনে গান গাইতে লজ্জা পেতাম, তাই সুন্দরী এমির আড়ালেই আমি গান গাইতে শুরু করি। কিন্তু সেটা আমার পক্ষে খুবই কঠিন ছিল। আর এই বারে যে ঘটনাটা ঘটেছিল, মানে আমার পর্দা সরে যাওয়ায় লোকজন আমাকে দেখে যেভাবে রিয়াক্ট করেছিল, তাতে তো আমার ইনসিকিউরিটি আরো বেড়ে গেছিল। যদিও তখন একজন অন্তত আমার পাশে ছিল। জেসন সেই দিন আমাকে বলেছিল যে আমার গলা খুব সুন্দর, আমি যদি গান গাইতে চাই যেন তার সাথে যোগাযোগ করি। কিন্তু তবুও আমার অতটা কনফিডেন্স তখন ছিল না, তাই জন্যই আমি নিজেকে বদলে ফেলি। আমি হানা থেকে জেনি হয়ে উঠি, যাতে সকলেই আমাকে ভালোবাসে। এটা কি শুধুই আমার দোষ? এর পিছনে আমাদের সমাজের স্টিরিওটাইপগুলোর কি কোনো হাত নেই? আশা করব এই মোটা মেয়েটার আসল কাহিনী শোনার পর কেউ আর আমাকে ঘৃণা করবে না। এবং এই বলে জেনি তার গান গায়, যেই গানটা তার এই জার্নিটাকে নিয়েই ছিল। এবং আমরা দেখতে পাই যে অডিয়েন্সও তো জেনির আসল কাহিনী শুনে সত্যিই প্রভাবিত হয়েছিল, এবং তারা সকলেই জেনির গানটা খুবই এনজয় করে। এবং গানের শেষে জেসনও স্টেজে আসে এবং সে অ্যানাউন্স করে যে এখন থেকে তাদের স্টারলিংক গ্রুপ কেবলমাত্র সুন্দরী তন্নি মেয়েদেরই আইডল হিসেবে সিলেক্ট করবে না, সত্যিকারের যোগ্য যারা, যারা সত্যিই ভালো গান গাইতে পারে, তাদের দেখতে যেমনই হোক বা তারা যেরকমই হোক না কেন, তাদের ট্যালেন্ট থাকলে তাদের সকলকেই সুযোগ দেওয়া হবে।
এবং এখানেই আমাদের এই ড্রামাটা শেষ হয়। তো এই মোটা মেয়ের আইডল হওয়ার ড্রামা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ফেভারিট আইডল কে বা তোমাদের ফেভারিট গ্রুপ কোনটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ড্রামাটা ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি। তাই তোমরা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে এখনই নোটিফিকেশন বাটনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।